আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসটি কোন জায়গায় শেষ করছিলাম যেন, মানে ফার্স্ট পার্টের লাস্ট অংশটা কোন জায়গায় শেষ হয়েছিল কারো মনে আছে? প্রথম যে পার্টটা ছিল পাওয়ার অ্যান্ড সিকিউরিটির, এই পাওয়ার অ্যান্ড সিকিউরিটির কাশি শেষ হচ্ছে না, তাই কালো দূরম মুখ খাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শুনছেন কেউ? লাস্ট পার্ট কোনটা ছিল? সন্ত্রাসবাদের গতির প্রকৃতি। ওকা, গুড। আমরা লাস্ট ক্লাসে 40তম বিসিএস এর কোশ্চেন দেখছিলাম। তো চল্লিশতম বিসিএস একটা কোশ্চেন যে দক্ষিণ চীন সাগর নিয়ে 40তম, এখানে যে 3 নম্বর প্রশ্ন যেটা আসছিল, দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের কারণসমূহ কি কি? বিরোধের কারণসমূহ কি কি, বা সংক্ষেপে আলোচনা করুন। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের কারণসমূহ কি? এটা প্রশ্নটা মানে এবছর 43তম রিটেন পিলিতেও আসছে। এই প্রশ্নটা রিটেন পিলি দুটাতেই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আসার পিছনে যথেষ্ট কারণ আছে। যারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে রিটেনের, যারা রিটেন পরীক্ষা দিবে, তাদেরকে মেনশন করতে পারেন আজকে ক্লাসটা করুক। গুরুত্বপূর্ণ ক্লাস, শুনলে হয়তো মনে থাকবে। সে নিজেও হয়তো অনেক পারে, কিন্তু একটু শুনলে হয়তো তার মনে পড়বে। খুবই দুঃখিত, আমার ছেলেটা একটা মার্কারও রাখে নাই।
আশা, আশা, নুরুজ্জামানরে ফোন দিয়ে বলো তো একটু মার্কার দিয়ে দিতে পারলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সব মার্কারগুলো তো আরিশ মুখ খুলে রাখছে। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের কারণসমূহ কি কি? দেখেন, এর অনেকগুলো কারণ আছে। কারণটা হলো বেসিক্যালি আপনি যদি দেখেন, এটা হলো মালয়েশিয়া, মালয় উপদ্বীপ। এটা তো বাংলাদেশ, বোঝা যায়। এটা কিন্তু চীন, এটা কিন্তু ভিয়েতনাম। ঠিক আছে, এটা মালয় উপদ্বীপ। উপদ্বীপ মানে 3 দিকে পানি থাকবে, একদিকে স্থল থাকবে। আর এটা কিন্তু সুমাত্রা, আর এইটা কিন্তু হলো জাভা, আর এইটা হলো বর্ণীয় দ্বীপ। এই বর্ণীয় দ্বীপে কিন্তু 3টা দেশের অংশ। বর্ণীয় দ্বীপ এর এই অংশটা কিন্তু সারাওয়াক। এই সারাওয়াক অংশটা কিন্তু মালয়েশিয়ার অংশ। এই মালয় আর সারাওয়াক, সারাওয়াক এই দুইটা নিয়ে কিন্তু একটা দেশ মালয়েশিয়া। এখানে কিন্তু ব্রুনাই স্বাধীন দেশ। আর এই সম্পূর্ণটা কিন্তু ইন্দোনেশিয়া। এটা কিন্তু ইন্দোনেশিয়া। ঠিক আছে, সো এখানে দক্ষিণ চীন সাগর, এখানে দক্ষিণ চীন সাগর। এই জায়গাটা কিন্তু সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুর কিন্তু দক্ষিণ চীন সাগরের একটা অংশ। দেখেন, এই দক্ষিণ চীন সাগর থেকে এসে এখান থেকে জাহাজটা এই 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 এখানে একটা প্রণালী, কিন্তু এটা কিন্তু মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী কিন্তু 2টা। এখানে সিঙ্গাপুর আবার ব্রুনাইয়ের মাঝে এখানে একটা মালাক্কা প্রণালী। এখানে কিন্তু জাভা সাগর। যারা রিটেন পরীক্ষা দেন আপনি জানেন, সাগর সাগর যোগ হলে সেটা হয় প্রণালী। এটা কিন্তু জাভা সাগর। এই জাভা সাগর, আর এখানে বে অফ বেঙ্গল, এখানে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর আর জাভা সাগরের মধ্যে এখানে কিন্তু একটা প্রণালী, সেটাও মালাক্কা প্রণালী। এখন বিষয়টা হলো যে এখানে গুরুত্বটা কি, এই মালাক্কা প্রণালী এখান থেকে আসে জাভা সাগরে পড়ে, জাভা সাগর থেকে এদিক দিয়ে এখানে একটা প্রণালী আছে সুন্দর প্রণালী। এই সুন্দর প্রণালী দিয়ে বের হয়ে ভারত মহাসাগরে চলে যায়। অর্থাৎ সমুদ্র পথে যোগাযোগের জন্য এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী হলো মালাক্কা প্রণালী। পৃথিবীর মধ্যে প্রণালীর গুরুত্ব অনুসারে সবচেয়ে শীর্ষ গুরুত্বপূর্ণ হলো জিব্রাল্টার প্রণালী, যেটা হলো ইউরোপ মহাদেশে প্রবেশদ্বার। সেকেন্ড হলো যেটা, সেটা হলো হরমুজ প্রণালী, সুয়েজ খাল। তৃতীয় হলো হরমুজ প্রণালী, যেটা হলো তেলের জন্য শুধু গুরুত্বপূর্ণ, এমনি অন্য ক্ষেত্রে না। আর আরে মোবাইলটা পড়ে গেছে। আর হলো পৃথিবীতে এরপরে গুরুত্বপূর্ণ প্রণালীটা হলো কিন্তু আপনার, এরপরে গুরুত্বপূর্ণ প্রণালী হলো আপনার মালাক্কা প্রণালী। তার মানে থার্ড, হরমুজ যদি তেলেরটা বাদ দিই, তো এখান থেকে সমুদ্র পথের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার 1, যে এটা একটা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, একটা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। নাম্বার 2 যদি বলেন, সেটা হলো এটা মানে এর আয়তন 30 লাখ বর্গ কিলোমিটার, 30 লাখ বর্গ কিমি, 30 লাখ বর্গ কিমি এটার আয়তন। দেখা যায়, দেখা যায় নাকি? আচ্ছা, ব্যবস্থা করতেছে, এই যে দেখা যাবে এখন। 43rd রিটেন, একটু পিছনে আগে। ওকে, একটু শক্ত করে দেখ। তার মানে 30 লাখ বর্গ কিলোমিটার এটার আয়তন, এবং যা পৃথিবীর মোট সমুদ্র পথের মানে মোট সমুদ্রের এটা হলো 2.5%, 2.5%, 2.5% হলো মোট। আমি আবারও বলতেছি যে 43তম রিটেন যারা ব্যাচে, অনলাইন ব্যাচে, প্রাইভেট ব্যাচে আমার কাছে আসেন, তাদের সাথে এবং প্লাস হলো একটা উন্মুক্ত রাখছি। অনেকে হয়তো বা ক্লাস মিস করছেন, বা হয়তো বা এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে কি করবেন, মানে আপনি আদৌ নাইমের ব্যাচে আসবেন কিনা, নাইমে পড়ায় কিনা, নাইমে ভালো পড়ায় কিনা,
মানে ফাঁকিবাজি করে কিনা, ফাঁকিবাজি একটু একটু করি, এটা স্বাভাবিক। করি মানে আমি পড়াই। এমন হয়েছে যে 43তম প্রিলি ব্যাচে আমাদের যারা ছিল তাদের কিন্তু টানা আমি 21 দিন ক্লাস নিয়েছি, কিন্তু এটা তাদের চোখেই পড়ে নাই। হয়তো কথা হলো যে আগে নেয় নাই, পারি না, এটা হলো বিষয়। কিন্তু কথা হলো যে অনেক আমাদের কনফিউশন সেখান থেকে ইয়া করতেছি। আর আপনি যদি ক্লাস করেন অন্তপক্ষে শিখতে পারবেন, মানে শিখতে পারবেন, অন্তপক্ষে লিখতে পারবেন, লেখা যাবে, মনে থাকে, আলোচনাগুলো মনে থাকে এবং পরীক্ষার সময় খুব কাজে লাগতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে? সো আজকেই লাস্ট ক্লাস, আজকেই আমি উন্মুক্ত ক্লাস, আজকেই লাস্ট। আর এরপরে উন্মুক্ত ক্লাস থাকবে না, এরপরে আমরা সিক্রেট গ্রুপই করবো। আর যারা ভর্তি হচ্ছেন নতুন, তাদের হয়তো বা বলতে পারেন যে ভাই প্রতিদিন কি করে, মানে 2টা ক্লাস আমরা বাইরে রাখতেছি। এর আগে আমরা একটাও বাইরে রাখিনি, 2টা ক্লাসে রাখতেছি। আর আমাদের বেসিক্যালি বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য 16টা অধ্যায় আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য 16টা অধ্যায়। আমাদের কোনো নতুন ব্যাচ নাই, কারণ আমার কোনো স্পেশাল কোনো টাইম নাই যে আমি এত ফ্রি না যে আমি অ্যাভেলেবেল ব্যাচ রাখবো। ব্যাচ আমার একটাই, সেখানে আমরা এর আগে শুরু করেছিলাম, পিলি পরীক্ষার আগে একটু স্লোলি আগাইছিলাম। বাংলাদেশ অ্যাফেয়ার্সের 2টা চ্যাপ্টার শেষ করেছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 2টা চ্যাপ্টার শেষ করেছি। এখন আজকে এটা 3rd রানিং, অর্থাৎ আমাদের কিন্তু 28টা টপিক বাকি, 28টি চ্যাপ্টার, 28টা চ্যাপ্টার বাকি। এর মধ্যে কিছু চ্যাপ্টার আছে যে আমাদের একটু শেষে পড়তে হবে, যেমন এমপিরিক্যাল ইস্যুসটা রিসেন্ট হয়, এটা একটু শেষের দিকে পড়তে হবে। তারপরে হলো বাংলাদেশের অর্থনীতি, এটা একটু শেষের দিকে পড়তে হয়। বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়ন, এটা একটু, কারণ এটা একটু চেঞ্জ হয়, কারণ এর মানে ইয়ে হয়, নতুন প্রশ্ন আসে বা নতুন সাম্প্রতিক আসে। সো আগামী 3 মাস পর্যন্ত অন্ততপক্ষে আমরা বেসিকগুলো আগায় ফেলাবো। 3 মাস মানে আমরা সময় পাচ্ছি প্রায় 7 মাস। জুলাই মাসে যদি পরীক্ষা হয় তাহলে আমরা 6 থেকে 7 মাস সময় পাচ্ছি। আগে ভাগে শেষ করার চেষ্টাই করবো ইনশাল্লাহ, এই হলো বিষয়। 28টা চ্যাপ্টার বাকি, যারা আজকে এখন ভর্তি হবেন তারা 28টা চ্যাপ্টারের ক্লাস পাবেন ইনশাল্লাহ। আর আগের যে 4টা টপিকের ক্লাস কিন্তু আমাদের গ্রুপে আছে, গ্রুপে রেকর্ডেড ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। আমরা শেষ হয়ে গেলে রিভিশনে গেলে তখন আমরা আবার দেখবো। যেমন গতবার আমরা 2 দিন রিভিশন দিয়েছিলাম, আর এবার আমরা রিভিশন যদি সময় বেশি পাই, বেশি সময় রিভিশন রাখবো, নয়তো আপনারা ওই রেকর্ড ভিডিও দেখবেন ইনশাল্লাহ, সময় পাওয়া যাবে এবার। এখন আসেন তাহলে মোট সমুদ্রের 2.5% এটা। আর আমি আগে বলছিলাম যে ব্লু ইকোনমিকে বলা হয় 3P। 3P মে P1 ফর পলিটিক্স, P2 ফর পেট্রোলিয়াম, P3 ফর হলো প্রোটিন। এই 3P এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এই সাগর, অর্থাৎ 3P পলিটিক্স, পিপল এবং প্রোটিন। পিপল না, সরি, পলিটিক্স, পেট্রোলিয়াম মানে তেল গ্যাস, এবং প্রোটিন, এই 3টির জন্য বিখ্যাত হলো এই দক্ষিণ চীন সাগর। নাম্বার 4, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা মানে দ্বীপ আছে, সে দ্বীপটা হলো ভিয়েতনাম থেকেও একটু দূরে, আবার এখানে ফিলিপাইন, এই ফিলিপাইন থেকেও দূরত্বে এই জায়গাটায় এখানে একটা দ্বীপ হলো মানে স্প্রাটলি দ্বীপপুঞ্জ। স্প্রাটলি দ্বীপপুঞ্জটা কি রকমের, এটা হলো আপনার এই যে আমরা সবাই জানি যে দ্বীপগুলো হলো সাগর সমুদ্রের মধ্যে পাহাড়, দ্বীপ হলো সমুদ্রের পাহাড়। এই দ্বীপটা, এটা হলো স্প্রাটলি দ্বীপপুঞ্জ। এই স্প্রাটলি দ্বীপপুঞ্জের দৈর্ঘ্য মাত্র 5 কিলোমিটার, কিন্তু এর যে রিফ অঞ্চল, এটা আস্তে আস্তে দিকে গেছে, আস্তে আস্তে দিকে আসছে। এই যে রিফ অঞ্চলটা, এই এরিয়াটা অর্থাৎ এর মহিষপান এরিয়া আস্তে আস্তে অগভীর, এই অংশটা কিন্তু এইটাকে বলা হয় রিফ অঞ্চল। এই রিফ অঞ্চলটা হলো প্রায় বাংলাদেশের আয়তনের সমান, অর্থাৎ 90,000 বর্গ কিলোমিটার। না, বাংলাদেশের আয়তন আরো বেশি, 90,000 বর্গ কিমি। আর এই স্পার্টি দ্বীপপুঞ্জটা হলো, এটা হলো খনি সমৃদ্ধ একটা দ্বীপ। তাহলে খনি সমৃদ্ধ স্পার্টলি দ্বীপপুঞ্জ, এটা চীনের দখলে, এবং এটা চীনের দখলের কারণে বা এটা দক্ষিণ স্পার্টি দ্বীপপুঞ্জের কারণে এর গুরুত্ব বেড়ে গেছে। এর গুরুত্ব বাড়ার কারণে কিন্তু বিরোধগুলো বাড়বে। তার মানে নাম্বার 4, এটা হলো মানে খনি সমৃদ্ধ স্পার্টলি দ্বীপপুঞ্জ,
স্পার্টি দ্বীপপুঞ্জ এই সাগরে অবস্থিত। এই সাগরে অবস্থিত। এই দ্বীপপুঞ্জের দৈর্ঘ্য 5 কিলোমিটার হলেও এর রিফ অঞ্চল 90,000 বর্গ কিলোমিটার। রিফ অঞ্চল 90,000 বর্গ কিলোমিটার। রিফ অঞ্চল 90,000 বর্গ কিলোমিটার। এরপরে গুরুত্বপূর্ণ হলো এখানে নাম্বার 5, এখানে 11 বিলিয়ন ব্যারেল তেলের সন্ধান আছে। তেলের সন্ধান 11 বিলিয়ন ব্যারেল তেলের সন্ধান আছে এখানে। নাম্বার 6, এখানে 900 টিসিএফ 190 টিসিএফ অর্থাৎ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাসের সন্ধান আছে। 190 ট্রিলিয়ন কিউবিক ফুট। কিরে পাইছস মার্কার? কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি ঠিক আছে। তাহলে 190 ট্রিলিয়ন কিউবিক ফুট ব্যারেল গ্যাসের সন্ধান আছে। গ্যাসের সন্ধান এখানে। এই যে বঙ্গোপসাগর, এখানে কিন্তু 100 টিসিএফ কিউবিক ফুট 100 টিসিএফ গ্যাসের সন্ধান আছে বঙ্গোপসাগরে, বাংলাদেশের এই এরিয়াটায় গ্যাসের সন্ধান। এবং এটা যদি বাংলাদেশ উত্তোলন করে, বাংলাদেশের গ্যাসের মাথাপিছু গ্যাসের চাহিদা হলো 1 টিসিএফ, 0.1 টিসিএফ, আর আছে হলো 100 টিসিএফ। তার মানে এই 100 টিসিএফ যদি 0.1 দিয়ে ভাগ দেয়, তাহলে মানুষের মাথাপিছু না, টোটাল জনসংখ্যার গ্যাসের চাহিদা হলো 0.1 টিসিএফ এই এরিয়া অনুসারে। এই এরিয়ার মধ্যে যদি গভীরতা করা হয়, সেখানে বলা হয়েছে যে গার্ডিয়ান পত্রিকা বলছে আমাদের 1000 বছরের জ্বালানি চাহিদা পূরণ করবে বঙ্গোপসাগর। আমি বঙ্গোপসাগর ঢুকে গেলাম, এই তথ্যটা লিখে রাখতে পারেন। অর্থাৎ আমাদের 1000 বছরের গ্যাসের চাহিদা পূরণ করবে বঙ্গোপসাগরের গ্যাস। আর আমি বলছি যে এখানে 11 বিলিয়ন ব্যারেল তেলের সন্ধান আছে, 190 টিসিএফ গ্যাসের সন্ধান আছে। আর একটা বিষয় হলো যে এটা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এই কারণে এটা গুরুত্ব, আপনি এটা বলতেন যে এই কয়েকটি কারণে দক্ষিণ চীন সাগরের গুরুত্ব অত্যধিক। কিন্তু বিরোধটা কেন? বিরোধটা হলো এখানে চীনের কারণে। চীনের কারণে বিরোধ, কারণ এই গুরুত্বপূর্ণ সাগরটি এখানে লেখেন বিরোধের কারণ। বিরোধের কারণ হলো চীন নিজে। নাম্বার 1, চীন এই সাগরে 9 লাইন দিয়েছে। 9 লাইন কাল্পনিক রেখা দিয়েছে। 9 লাইন কাল্পনিক রেখা দিয়েছে। এবং সেটা কিভাবে দিছে আমি এখন মুছে ফেলি। বলছি যে প্রথমে এটা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বলেছিলাম। 30 লাখ বর্গ কিলোমিটারের আয়তন। আমাদের বঙ্গোপসাগরের আয়তন কিন্তু 22 লাখ বর্গ কিলোমিটার, আর দক্ষিণ চীন সাগর হলো আপনার 30 লাখ বর্গ কিলোমিটার। এখানে 3P এর সন্ধান, এটা নিয়ে পলিটিক্স হয়, এটা নিয়ে পেট্রোলিয়াম আছে, এখানে প্রোটিন মাছের চাহিদা পূরণ করে। স্পার্টি দ্বীপপুঞ্জ আছে, যার দৈর্ঘ্য 5 কিলোমিটার। এর রিফ অঞ্চলের আয়তন 90,000 বর্গ কিলোমিটার। এখানে 190 টিসিএফ কিউবিক ফুট ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস আছে এবং 110 বিলিয়ন ব্যারেলের সন্ধান আছে। এখানে চীন 9 লাইন দিয়েছে। উপরে এটা চীন ধরেন, এখানে চীন, এটা দক্ষিণ চীন সাগর। এখানে ভিয়েতনামের দেখেন সমুদ্র সীমা হলো 200 নটিক্যাল মাইল পর্যন্ত। তারপরে উন্মুক্ত সমুদ্রে যে কেউ যা ইচ্ছা তা করতে পারবে। এখানে তাইওয়ানের এখানে 200 নটিক্যাল মাইলের পরে মুক্ত সমুদ্র। এখানে সিঙ্গাপুরের পর 200 নটিক্যাল মাইল মুক্ত সমুদ্র। এখান থেকে 200 নটিক্যাল মাইল পরে মুক্ত সমুদ্র। ভিয়েতনাম গেল, তারপরে মালয়েশিয়া গেল, সিঙ্গাপুর গেল, এরপরে এখানে ফিলিপাইন, আর এখানে ব্রুনাই। এর 200 নটিক্যাল মাইল এই পর্যন্ত। ফিলিপাইনের এখানে 200 নটিক্যাল মাইল। অর্থাৎ এই জায়গাটায় চীন 1 2
3 4 5 6 7 8 9। এই যে ডট দিলাম আমি 9 ড্যাশ, এখন আমি এটাকে যোগ করি, দেখেন ইউ শেপ একটা আসবে, এবং এই 9 ড্যাশ লাইন এই পুরোটা দখলে রাখছে কে? চীন। 9 ড্যাশ লাইন দিয়ে এটা এই মুক্ত সমুদ্রকে দখলে রাখছে চীন। এরপরে সে কি করছে? নাম্বার 2, মুক্ত সমুদ্রে 7টি কৃত্রিম দ্বীপ বানাচ্ছে, 7টি কৃত্রিম দ্বীপ বানাচ্ছে, এবং এখানে সে এই মুক্ত সমুদ্রে 7টা কৃত্রিম দ্বীপ বানাচ্ছে। তাহলে 7টা কৃত্রিম দ্বীপ যখন বানাবে, তখন এখানে যখন ফ্ল্যাগ হয়ে যাবে, চায়নার ফ্ল্যাগ যখন এখানে উঠবে, তখন কিন্তু সে এখান থেকে 200 নটিক্যাল মাইল এদিকে পাবে। তখন তার মধ্যে ঢুকে গেলে ইকুই ডিস্টেন্স হবে, সমদূরত্ব হবে। অর্থাৎ তার এখানে যদি সে বানায়, এখানে 200 নটিক্যাল মাইল ঢুকলে গেলে অর্ধেক ওর মানে এখানে ঢুকে যাবে। অর্থাৎ প্রত্যেকটা দেশের মানে সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি, এবং প্রত্যেকটা দেশের হলো মানে মুক্ত সমুদ্রে বলা আছে, আর্টিকেল 76 বলা আছে আনক্লোজ বা সমুদ্র আইনের, সমুদ্র আইন আপনাদেরকে পড়াবো আমি আলোচনার মধ্যে, মানে বিগত প্রশ্ন শেষে। তো সমুদ্র আইনে বলা আছে যে মুক্ত সমুদ্রে যদি কেউ ইমারত তৈরি করে তাও করতে পারবে, এবং চীন সেই কাজটাই কিন্তু এখানে করতেছে। যার ফলশ্রুতিতে এখানে যখন সে ঢুকবে, তখনই এই দেশগুলো তাদের এই সমুদ্র সীমাটা ইকুই ডিস্টেন্সের ভিত্তিতে ভাগ করা হবে। সাধারণত সমুদ্র সীমা বিরোধ মীমাংসা করা হয় দুটি ভিত্তিতে, একটা হলো ইকুই ডিস্টেন্স আর একটা হলো ন্যায্যতা, অর্থাৎ একটা হলো সলিডারিটি মনে হয়, একটা হলো ন্যায্যতা আর একটা হলো আপনার ইকুই ডিস্টেন্স, সমদূরত্ব অথবা হলো ন্যায্যতা, এবং এই দুইটার ভিত্তিতে কিন্তু সমাধান করা হয়। সেক্ষেত্রে ইকুই ডিস্টেন্সের ভিত্তিতে এটা সমাধান করা হবে, তবে প্রত্যেকটা দেশ শেষ মধ্যে ঢুকে যাবে। নাম্বার 3 হলো চীন এখানে গেরিসন বাহিনী প্রেরণ করেছে। চীন গেরিসন বাহিনী প্রেরণ করেছে, দক্ষিণ চীন সাগরে চীন গেরিসন বাহিনী প্রেরণ করেছে। গেরিসন বাহিনী সাধারণত সীমা সমুদ্রে যত বাহিনী থাকবে সবাইকে গেরিসন বাহিনী বলা হয়, আর সেখানে চীন এই গেরিসন বাহিনী প্রেরণ করেছে দক্ষিণ চীন সাগরে এবং পূর্ব চীন সাগরে, এবং পূর্ব চীন সাগরে যে নানসা দ্বীপপুঞ্জ দক্ষিণ কোরিয়ার কাছ থেকে, সেটা কিন্তু চীন দখল করে ফেলছে। সো এই গেরিসন বাহিনী প্রেরণ করেছে। নাম্বার 4, সে স্পার্টলিকে দখল করেছে, এবং 2005 সালে কিন্তু ভিয়েতনামের সাথে যুদ্ধ করে। 2005 সালে ভিয়েতনামের সাথে এই স্পার্টি দ্বীপপুঞ্জ নিয়ে যুদ্ধ করে, স্পার্টিকে দখল করে, এবং 2005 সালে ভিয়েতনামের সাথে যুদ্ধ করে। আপনাদের কোনো কমেন্ট আছে কিনা দেখি। ইন্দো প্যাসিফিক 2 অঞ্চলের দেশগুলো একটু ক্লিয়ার করে দেবেন। আচ্ছা, ওকে। আচ্ছা, ইউক্রেন নিয়ে ঘটনা নিয়ে আলোচনা করব। মাসিউর রহমান, 41st রিটেন দিয়েছি, 43rd প্রিলি ফেল, আপনার প্রি ক্লাস করিনি, এখন রিটেন না পড়ে ব্যাচে পড়লে ভালো হবে, সাজেস্ট মি প্লিজ। রিটেন না পড়ে ব্যাচে পড়লে ভালো হবে। ক্লাস করেন, যতটা পারেন প্রিলি করেন, রিটেন করেন, ক্লাস করেন, যদি আপনার বিসিএস ড্রিম থাকে। আর যদি ড্রিম না থাকে তাহলে ক্লাসের দরকার নেই, বাসায় পড়েন, হলে হবে না হলে না। কিন্তু এখন এগিয়ে যাওয়ার সময়, বুঝছেন। আবার বললেন যে ভাই ভয় দেখাইতেছে, ভয় দেখানোর কিছু নাই, কারণ এখন এমন কেউ নাই যে হয়তো কোচিং করে, নয়তো সে বই কেনে, অথবা হলো সে মানে অনলাইন পড়ে, অথবা ক্লাস লেকচার নেয়, কিছু না কিছু সে নেয় এগিয়ে থাকার জন্য। এগিয়ে থাকতে হবে ভাই, যাই বলেন এগিয়ে থাকতে হবে। টাফ হয়ে গেছে, প্রস্তুতি খুবই টাফ। আমার শিক্ষার্থীরা যারা অ্যাডমিশন টেস্টের, তারা পরীক্ষার দিকে মানে ভর্তি হইতে পারে না। বিশ্বাস করেন, কমপক্ষে 50 জন পাইছি মনে হয় পর্যন্ত, যে ভাইয়া কোন সাবজেক্টটা বিসিএস জন্য ভালো হবে, ভাই আমি এখন বিসিএস জন্য কি পড়বো, ভাই আমার তো ক্লাস আবার অফ হয়ে গেল, আমি কি এখন কি করবো, আমি বিসিএস জন্য কি ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে, মন চায় করে মানে মোবাইল থেকে বের করে কানের উপরে দেই, বুঝছেন, সে বিসিএস দেব। একটা অবস্থা যে ফার্স্ট ইয়ারে পরে সে ক্যাম্পাসটাকে ভালোভাবে এনজয় করবে তা না, সে ডিপার্টমেন্টের পড়া পড়বে তা না, অথবা কিছু সাহিত্য কর্ম পড়তে পারে, অথবা বিখ্যাত গ্রন্থ পড়তে পারে, সেগুলো কিছু না, সে বিসিএস দেবে। মনটায় চায় মানে পিটাই, কিছু বলতে পারি না। তখন বলি যে আসলে
এখন পড়া দরকার নাই, তুমি 4th ইয়ারে উঠে তারপরে বিসিএস নিয়ে চিন্তা করো। এখন জাস্ট এনজয় করো এবং শেখো, কত কি শেখা যায় সেটা শেখো। ক্লিয়ার? বিরোধের কারণ আই থিঙ্ক বুঝতে পারছেন। আর দক্ষিণ চীন সাগরে এই যে দ্বীপ বানাচ্ছে না, এই জন্য ওই যে বাকি যে 6টা দ্বীপ তারাই কিন্তু আপত্তি জানায়। মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, তারপর হলো আপনার ফিলিপাইন, তাইওয়ান, ভিয়েতনাম, এই 6টা দেশ চীনের সাথে বিরোধ করছে। এই বিরোধের কারণ এটা কিন্তু এবছর পিডিতে আসছে, আগের বছর 40তমতে রিটেনে আসছে। এবং আমি বললাম যে রিটেন কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল কিন্তু রিপিট হয়। ব্লু ইকোনমি 2বার আসলো, দেখেন নাই? তারপরে এই যে মোস্ট ফেভার্ড নেশন ইন যে WTOর মোস্ট ফেভার্ড নেশন ইন ট্রেড, এই প্রশ্নটা কিন্তু পরপর মানে 2বার আসছে। সো এখানে কোশ্চেন রিপিট হয়। এবার 38তমতে যাই। 40তমতে 3টা প্রশ্ন আসতে আমরা আলোচনা করলাম। এবারে দেখি 38তম বিসিএস এর প্রশ্ন আসছে কিন্তু এখান থেকে 60টি প্রশ্ন আসছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি থেকে। এই জন্য বললাম যে কনসেপচুয়াল ইস্যুসের মধ্যে 3টা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড যেটা 2nd চ্যাপ্টার, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি যেটা 3rd চ্যাপ্টার, আর 6th চ্যাপ্টার হলো ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস। এই 3টা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। আর আমরা আজকে পাওয়ার অ্যান্ড সিকিউরিটির 2nd ক্লাস দেখতেছি। 38তম বিসিএস এর প্রথম যে প্রশ্নটা আসছে, একটা প্রশ্ন, সেটা হলো যে ডেমোক্রেটিক পিস থিওরি এর মূল বক্তব্য কি? ডেমোক্রেটিক পিস থিওরি এর মূল বক্তব্য কি? ডেমোক্রেটিক পিস তত্ত্ব অথবা গণতান্ত্রিক শান্তি তত্ত্ব এর মূল বক্তব্যটা কি? দেখেন, এই ডেমোক্রেটিক পিস থিওরি এটা 1795 সালের একটা তত্ত্ব, আর দিয়েছিল ইমানুয়েল কান্ট। তিনি এই তত্ত্বটা দেন। ডেমোক্রেটিক পিস থিওরি মানে হলো উনি বুঝিয়েছেন যে গণতন্ত্রই শান্তি প্রতিষ্ঠা করে, তার মূল বক্তব্য এটা। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ তারা শান্তি বয়ে নিয়ে আসে। কিন্তু এই গণতান্ত্রিক রাষ্ট্র, তিনি বলছে যে মানে এটার ফলে 3টা রেজাল্ট হয়। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রগুলো 3টা রেজাল্ট হবে। যদি উভয় পক্ষ যদি ডেমোক্রেটিক হয় তাহলে পৃথিবীতে কোনো যুদ্ধ হবে না, মানে ওই 2 পক্ষের মধ্যে কখনো যুদ্ধ হবে না। যদি একটা ডেমোক্রেটিক হয় আর একটা পক্ষ যদি নন ডেমোক্রেটিক হয় তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী, তখন যুদ্ধ হবেই। কারণ ডেমোক্রেটিক কান্ট্রি তার জনগণ নিরাপত্তার জন্য সে যুদ্ধে অংশগ্রহণ করবে, ঠেকায় পড়ে হলেও যুদ্ধ অংশগ্রহণ করবে। আর যদি পৃথিবীর সব দেশই যদি ডেমোক্রেটিক হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক শান্তি বিরাজ করবে। অর্থাৎ যত বেশি গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে তত বেশি শান্তি থাকবে। তাহলে ইমানুয়েল কান্ট তিনি 1795 সালে এই তত্ত্বটা দেন এবং তিনি বলছেন, তিনি পারপিচুয়াল পিস এ ফিলোসফিক্যাল স্কেচ গ্রন্থে এই ইমানুয়েল কান্ট এই কথাটা বলছেন যে ডেমোক্রেসিস অলমোস্ট নেভার ফাইট ইচ আদার। ইমানুয়েল কান্ট তার পারপিচুয়াল piece, a philosophical sketch, SKETCH গ্রন্থে, পারপিচুয়াল পিস এ ফিলোসফিক্যাল স্কেচ গ্রন্থে ডেমোক্রেটিক পিস থিওরি আলোচনা করেন, পিস থিওরি নিয়ে আলোচনা করেন। ডেমোক্রেটিক পিস থিওরি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন ডেমোক্রেসিস অলমোস্ট নেভার fight each other.
ফাইট ইজ আদার। ডেমোক্রেটিক পিস থিওরি, ডিপিটি মানে ডেমোক্রেটিক পিস থিওরি, এর মূল তত্ত্ব তিনটি। মূল তত্ত্ব তিনটি। এক, মোনাডিক। দুই, ডায়াডিক। তিন, সিস্টেমিক। তিন হলো সিস্টেমিক। দেখা যায় সিস্টেমিক, দেখা যায় না মনে হয় না। ও ডায়াডিক, সিস্টেমিক দেখা যায় না, তাই সিস্টেমিক তো দেখা যায় না। ইয়েস, মোনাডিক। মোনাডিক হলো উভয় পক্ষ বা উভয় রাষ্ট্র গণতান্ত্রিক হলে যুদ্ধ হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র অগণতান্ত্রিক রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হবে। গণতান্ত্রিক রাষ্ট্র অগণতান্ত্রিক রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হবে। সিস্টেমিক, গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা যত বাড়বে শান্তি তত বৃদ্ধি পাবে। দ্যাট ইজ ডেমোক্রেটিক পিস থিওরি। ডেমোক্রেটিক পিস থিওরি দেখে শখটা হলো এরকমের। এটাকে যদি আপনি একটা শখ হিসেবে দেন, শখটা হলো এখানে পিস, এখানে ডেমোক্রেসি, ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এটা আবার হলো আপনার এই শান্তি তত্ত্বটা হলো যে মানে ইকোনমিকে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র যখন হবে তখন তার ইকোনমি ভালো থাকবে এবং ইকোনমি ভালো থাকার ফলে শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনি এটা হয়তো এরকম লিখে দিলেই হবে, তো ব্যাখ্যা লাগবে না। পিস, ডেমোক্রেসি, ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। এবং আন্তর্জাতিক শান্তি তত বৃদ্ধি পাবে, মানে আন্তর্জাতিক তখন জোট হবে, আন্তর্জাতিক রাষ্ট্রসমূহ বিভিন্ন মানে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে। অর্থাৎ সিস্টেমিক যখন হবে, ওয়ার্ল্ড যখন সিস্টেমিক হবে, তখনই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তারা তাদের ব্যক্তি বাড়বে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তখন কাজ করবে এবং ফলে শান্তি প্রতিষ্ঠা হবে। 38তম বিসিএস এর 2 নম্বরে যে প্রশ্নটা ছিল, 38তম বিসিএস এর আরেকটা কোশ্চেন যে কমন ছিল সেটা হলো যে মানবতা বিরোধী অপরাধ বলতে কি বোঝায়? মানবতা বিরোধী অপরাধ বলতে কি বোঝায়? মানবতা বিরোধী অপরাধ বলতে কি বোঝায়? দেখেন, অপরাধ বেসিক্যালি মানে কোর ক্রাইম, যেটা আপনি যদি বলেন যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, খেয়াল করে দেখবেন এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ ফ্রি দেখে আবার সাইরা দিয়েন না, ফ্রি সাইরা দেই, দরকার কি যারা ফ্রি করতেছেন।
হিউম্যান রাইটস 1648, সরি 1948, আমি দুঃখিত, 1948, এর 300 বছর আগে ছিল 1648 সালে পিস অফ ওয়েস্টফ্যালিয়া। 1948 অনুসারে কোর ক্রাইম অনুসারে হাইফেন দিয়ে লিখতে পারেন, এটা দেখেন কোর ক্রাইমস, পৃথিবীতে কোর ক্রাইম হলো 4টা, এবং 4টার আবার আলাদা আলাদা ভাগ আছে। একটা হলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আরেকটা হলো এগ্রিশন, যেটাকে বলা হয় আগ্রাসন। আরেকটা হলো এগ্রিশন, আরেকটা হলো ওয়ার ক্রাইমস, ওয়ার ক্রাইমস। আর একটা হলো জেনোসাইড। কোর ক্রাইম হলো 4টা, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এগ্রিশন, জেনোসাইড, ওয়ার ক্রাইমস। এটা কোর ক্রাইমসের ধারণা দিয়েছে। ওই 1948-এর এই ধারণার পর থেকে অনেকগুলো বিষয় ডেভেলপ হয়েছে, একেবারে সিন্স 1948 টু টিল নাও, মানে এখন পর্যন্ত যা ঘটতেছে এগুলো ডেভেলপ করতেছে শুধু। আপনি দেখেন, যদি আপনাকে বলা হয় যে ওয়ার ক্রাইমস কি, হোয়াট ইজ ওয়ার ক্রাইমস, যুদ্ধাপরাধ কি, এই একটা বিষয়, এই 4টা অপরাধের, এই 4টা কোর ক্রাইমসের বিচার করা হয় 1998 সালের রোম বিধি অনুসারে বিচার করে এই 4টি অপরাধে বিচার করে 98 সালের রোম বিধি অনুসারে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই 4টি অপরাধের বিচার করে 1998 সালের রোম বিধি অনুসারে প্রতিষ্ঠিত আইসিসি এটা বিচার করে থাকে। এখন আমি যদি বলি ভাই ওয়ার ক্রাইমস কি কি, ওয়ার ক্রাইমস হলো 4টা। নাম্বার 1, ওয়ার ক্রাইম হলো 4টা, অর্থাৎ যুদ্ধকালীন 4টি অপরাধ, যুদ্ধাপরাধ, যুদ্ধকালীন 4টি অপরাধ। এক হলো ওই যে প্রথমটা, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমি কিন্তু প্রত্যেকটা বোঝাচ্ছি কিন্তু। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। 2 নম্বর হলো রেপ, যেটাকে আমরা ধর্ষণ। 3 নম্বরে হলো আর্সন, না, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ও টর্চার। 2 নম্বর হলো টর্চার, নির্যাতন, টর্চার। 3 হলো রেপ, 4 হলো আর্সন অথবা অগ্নি সংযোগ, অগ্নিকাণ্ড না কিন্তু অগ্নি সংযোগ। আর্সন মানে হলো অগ্নি সংযোগ। এই 4টি অপরাধ হলো যুদ্ধাপরাধ। আর এই 4টি অপরাধ যে যুদ্ধাপরাধ, এই কথা বলা আছে 1998 সালের রোম স্ট্যাচুতে, স্ট্যাচু বা রোম বিধি। এই রোম বিধিতে বলা আছে 98 সালের যে যুদ্ধাপরাধ হলো 4টি, যুদ্ধকালীন 4টি অপরাধ, যুদ্ধাপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, টর্চার, রেপ, আর্সন। আমি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সবার শেষে বলবো, আমি আগে এগুলো শেষ করে নিই। জেনোসাইড বা গণহত্যা, এই গণহত্যা হলো 5টা, গণহত্যা হলো 5টি। গণহত্যা 5টি।
গণহত্যা হলো 5টি। দেখেন, গণহত্যা হলো 5টি। কোনো ঘটনায় যদি আপনার যদি কোনো বিনা বিচারে, অর্থাৎ তাকে যদি একসাথে যদি 4জন খুন করা হয় তাহলে সেটা গণহত্যা। তাহলে প্রথমটা হলো হত্যা, অর্থাৎ একটা ঘটনা যদি 3জনের বেশি 4জন থেকে শুরু হত্যা করালে সেটা হবে গণহত্যা। নাম্বার 2, শারীরিক ও মানসিক নির্যাতন। শারীরিক ও মানসিক নির্যাতন। নাম্বার 3 হলো যে কোনো গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য কোনো গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য ধারাবাহিক নির্যাতন। কোনো গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য ধারাবাহিক নির্যাতন। নাম্বার 4, বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণ, অর্থাৎ কোনো গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণ। নাম্বার 5, এক গোষ্ঠীর শিশুকে অন্য গোষ্ঠীতে অন্তর্ভুক্তিকরণ। এক গোষ্ঠীর শিশুকে অন্য গোষ্ঠীতে অন্তর্ভুক্তিকরণ। এই কয়েকটা বিষয় হলো জেনোসাইড। এই জেনোসাইড সম্পর্কে বলা আছে 1948 সালের জেনোসাইড কনভেনশনে। 1948 সালের জেনোসাইড কনভেনশনে বলা আছে, জেনোসাইড সম্পর্কে বলা আছে 1948 সালের জেনোসাইড কনভেনশনে। কি বলে ঝাপসা? ক্লাস অনেক ক্লিয়ার, আমিও তো দেখি। আমি একটা ফোন দিয়ে ক্লাস নিয়ে আরেকটা ফোন দিয়ে দেখি, তো খালি আমাকে ভূগোল বুঝাইলে হবে যে ক্লাস ঝাপসা? আপনার এটা সমস্যা হতে পারে। এগ্রিশন বা আগ্রাসন হলো সার্বভৌমত্বের প্রতি হুমকি। সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ কাজ করা। হুমকি স্বরূপ কাজ করা হলো এগ্রিশন। যেমন চায়না যেটা করতেছে এটা ওয়ান কাইন্ড অফ এগ্রিশন। এবারে দেখি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সম্পর্কে রোম বিধিতে বলা আছে, দুইটা জায়গায় বলা আছে। একটা হলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সম্পর্কে বলা আছে দুটি জায়গায় বলা আছে। এক হলো নুরেমবার্গ ট্রায়াল,
ইউগোস্লাভিয়া ট্রায়াল, ইউগোস্লাভিয়া ট্রায়াল যেটা 1994 হয়েছিল, 1993। আর একটা হলো ইউগোস্লাভিয়া ট্রায়াল, একটা হলো রোম স্ট্যাচু বা রোম বিধি 1998। এই দুটি জায়গায় বলা আছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বেসিক্যালি ওই অপরাধটাই মানবতা বিরোধী অপরাধ হবে। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি মানে মানবতা বিরোধী অপরাধ, অর্থাৎ মানবিক অর্থাৎ মানবিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি ইচ্ছাকৃতভাবে এমনি অটোমেটিক হয়ে গেছে সেটা না, ইচ্ছাকৃতভাবে যদি সেই মানবিক অধিকারগুলোকে হস্তক্ষেপ করা হয়, মানবিক অধিকারগুলোকে যদি বাধাগ্রস্ত করা হয়, এবং সেই অপরাধগুলোই হলো মানবতা বিরোধী অপরাধ। অর্থাৎ মানুষের সহজাত বা প্রাকৃতিক অধিকারই হলো মানবাধিকার। সহজাত বা প্রাকৃতিক অধিকারই হলো মানবাধিকার। সেই অধিকার খর্ব করার জন্য ইচ্ছাকৃত পদক্ষেপই মানবতা বিরোধী অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এখন এই অপরাধগুলো কি কি? এই অপরাধগুলো হলো হত্যা, ধর্ষণ, নির্বাসন, দাসত্ব বা স্লেভারি, কারাবাস, নিপীড়ন, গুম, তারপরে হলো বর্ণবাদী আচরণ, মানসিকভাবে আহত করা, তারপরে হলো কারাবাস লিখছি না, আর একটা বর্ণবাদী আচরণ, ধর্মীয় নির্যাতন, এই সবগুলো হলো মানবতা বিরোধী অপরাধ। এখন দেখেন যুদ্ধ অপরাধের প্রশ্ন যেহেতু আসছে, এই রোম বিধিতে যারা স্বাক্ষর করবে তারাই কিন্তু যুদ্ধ অপরাধের বিচার চাইতে পারবে, এবং তাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাদেরকে সুবিধা প্রদান করবে, মানে তাদেরকে সহযোগিতা প্রদান করবে। এখন যুদ্ধ অপরাধ হলো 4টি, বাংলাদেশে কিন্তু প্রথমটার অপরাধের বিচারই এখনো শেষ হয় না, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এখন পর্যন্ত শেষ হয় নাই। এরপরে হবে কি? এরপরে হবে আপনার টর্চারের, তারপর হবে রেপের, তারপর হবে আর্সনের। প্রথম অপরাধী যদি এই 3টা অপরাধের অন্যগুলো করে তাহলে একসাথে বিচার হবে, কিন্তু এখন বাংলাদেশে এখনো চলতেছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির বিচার। এখন বাংলাদেশ যে বিচারটা করতেছে সেটা করতেছে রোম বিধির আলোকে। সো আপনি একটা কাজ করতে পারেন, আমি বলতেছি, সেটা হলো যে বাংলাদেশের গ্রাউন্ডটা এখানে একটু যদি লিঙ্ক আপ করে দেন মানে প্রশ্নের মধ্যে, তাহলে খারাপ হবে না, ভালো হবে। একটু লিঙ্ক আপ করে দেবেন। কিভাবে লিঙ্ক করবেন সেটা হলো
বিডি 2010 সালের 23 মার্চ রোম বিধিতে, এটাকে আমরা বলি রোম স্ট্যাটু, তে স্বাক্ষর করে। এবং এই দিনই বিডি আইসিসির সদস্যপদ লাভ করে। আইসিসির 110তম সদস্যপদ লাভ করে। পঁচিশ মার্চ 2010 তারিখে বিডি যুদ্ধাপরাধের বিচারের জন্য যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন করে। এখন দেখেন যে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক আইন কোনটা? রোম বিধি। যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক আদালত কোনটা? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। যুদ্ধাপরাধের বিচারের জন্য বাংলাদেশের আদালত কোনটা? আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আইসিটি। আর বাংলাদেশের হলো আইসিটি, বিশ্বের হলো আইসিসি, আর আইনটা হলো রোম বিধি, রোম স্ট্যাটু। ক্লিয়ার? তাহলে মানবতা বিরোধী অপরাধ আই থিঙ্ক ক্লিয়ার। 23 মার্চ বাংলাদেশ রোম বিধিতে স্বাক্ষর করে। ঠিক ওই দিনই বাংলাদেশ 110তম সদস্যপদ লাভ করে। আর তার 2 দিন পর 25 মার্চ 2010 তারিখে বাংলাদেশ যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এবং আমি বিশ্বাস করেন, আমি সেই 2007 সালে 7-8 সালে, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, দ্বিতীয় বর্ষে। তখন আমরা কয়েক বন্ধু দ্বিতীয় তৃতীয় বর্ষে পড়ি। তখন কিন্তু আমরা কয়েকটা বন্ধু, 7-8 জন বন্ধু, তারা কিন্তু যুদ্ধাপরাধের বিচারের জন্য আমরা মুভমেন্ট শুরু করি। তখন আমাদের সাথে যারা অন্যান্য বন্ধুরা ছিল, বিশেষ করে যারা শিবির মেন্টালিটি ছিল, তারা বলতো যে জীবনও যুদ্ধাপরাধের বিচার হবে না। আমি বলছি যে একটা কথা বলছিলাম ওই সময়, যে যদি বাংলাদেশে জাতীয় সঙ্গীত থাকে আর জাতীয় পতাকা থাকে তাহলে তার বিচার হবেই। এবং যখন কি করলো, যেদিন যুদ্ধাপরাধের বিচারের প্রস্তাব পার্লামেন্ট উঠলো, ওই দিন আমরা পার্লামেন্টে ছিলাম। আমরা 8-9 বন্ধু ছিলাম পার্লামেন্টে, সংসদ একবার লাইভ। তো তখন পার্লামেন্টের প্রস্তাব ওঠে, ফেব্রুয়ারি মাসে ওঠে হ্যাঁ না প্রস্তাব। তারপরে কিন্তু মার্চ মাসে গিয়ে স্বাক্ষর করে এবং 25 মার্চ ট্রাইব্যুনাল গঠন করে 9 সালে। আমরা ছিলাম 9 সালে, আর 1 বছর পরে হলো 10 সালে হলো ট্রাইব্যুনাল গঠন করে। 9 সালে প্রস্তাব পাশ হয়েছে, হ্যাঁ না ভোট। তো যখন প্রস্তাব পাশ হয়েছে তখন বললাম যে প্রস্তাব তো পাশ হয়ে গেছে। আরে হয়ে লোক না। তারপর ট্রাইব্যুনাল হলো, ট্রাইব্যুনাল হওয়ার পর আরে ভাই হোক না, মামলা হোক না। মামলা হলো, মামলা হওয়ার পর বলে যে আরে ভাই অ্যারেস্ট করুক না। অ্যারেস্ট হলো, অ্যারেস্ট হওয়ার বলছে ভাই প্রমাণ করুক না। প্রমাণ করার পরে রায় হলো, রায় দেখা যাক। রায় কার্যকর হলো, তখন আর তারা কিছুই বলে না। সো এটা কিন্তু মানে পুরোপুরি কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুসরণ করে কিন্তু এটা হয়েছে। মানে ল এর একটা ভিত্তি ছিল আর কি, ভিত্তিটা হলো রোম বিধি, অর্থাৎ যুদ্ধাপরাধের বিচারের ভিত্তি হলো রোম বিধি। এটাকে অনুসরণ করেই যুদ্ধাপরাধের বিচার করা হয়েছে। এবং এখানে কিন্তু আইসিসির প্রতিনিধি ছিল, মানে এই বিচারের রেক্টর হিসেবে কিন্তু আইসিসির প্রতিনিধিগুলো থাকতো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের। তো যাই হোক, এখানে ব্যাপারটা তো বুঝতে পারছেন যুদ্ধাপরাধ কি কি। তার মানে কোর ক্রাইম এটা হলো 4টা। একটা হলো ক্রাইম এগেন্সট হিউম্যানিটি, একটা হলো ওয়ার ক্রাইম, একটা হলো জেনোসাইড, আর একটা হলো কি অ্যাগ্রেশন। একটা প্রশ্নের মধ্যে আমরা কয়েকটা জিনিস শিখে ফেললাম। এখন যে প্রশ্ন আসেন, ওকে
প্রশ্ন আসছিল কিন্তু এবার একটা প্রশ্ন আসছিল কিন্তু মানবিক হস্তক্ষেপ মানবিক হস্তক্ষেপের একটা প্রশ্ন কিন্তু এই 41তম বিসিএস আসছিল। এই যে মানবতা বিরোধী অপরাধ, এই অপরাধগুলো যাতে না হয়, মানবতা বিরোধী অপরাধ যাতে না হয়, সেই জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ নিলে তাকেই বলা হয় মানবিক হস্তক্ষেপ। অর্থাৎ মানবিক হস্তক্ষেপ হলো তাদের জন্য মানবতা বিরোধী অপরাধ যেন না ঘটে, এবং ঘটলে সেখানে তারা পদক্ষেপ নেবে। অর্থাৎ মানবাধিকার রক্ষায় যে হস্তক্ষেপটা নেওয়া হবে সেই হস্তক্ষেপটা হলো মানবিক হস্তক্ষেপ। এবং আরেকটা প্রশ্ন এর মধ্যে রিলেটেড আছে, সেটা হলো মানব নিরাপত্তা কাকে বলে। 4 নম্বরে প্রশ্ন, 3 নম্বরটা প্রশ্ন আসছে, মানব নিরাপত্তা বলতে কি বোঝায়? মানব নিরাপত্তা বলতে কি বোঝায়? আপনি একটা কথা মনে রাখবেন, সিকিউরিটি, এখানে একটা স্ট্রাকচার নিয়ে নেন, তারপরে বুঝতে পারবেন। সিকিউরিটি একটা হলো কনভেনশনাল সিকিউরিটি, আর একটা হলো নন কনভেনশনাল সিকিউরিটি। নন কনভেনশনাল সিকিউরিটি, কনভেনশনাল সিকিউরিটি যেটাকে বাংলায় বলে প্রচলিত নিরাপত্তা, আর নন কনভেনশনাল সিকিউরিটি এটা হলো অপ্রচলিত নিরাপত্তা। এখন যদি বলে, এইটা পরীক্ষা আসছে কিন্তু 36তমতে একটা প্রশ্ন আসছিল যে অপ্রচলিত নিরাপত্তা কাকে বলে, 36 বা 35তমতে। প্রচলিত নিরাপত্তা এটা মানে মিলিটারি সিকিউরিটি। তার মানে অপরিচিত নিরাপত্তা কি? নন মিলিটারি সিকিউরিটি। অর্থাৎ এর মধ্যে দেখেন আমার কাছে প্রচুর অস্ত্র আছে, এটা হলো আমার কি প্রচলিত নিরাপত্তার অন্তর্ভুক্ত। আমার প্রচুর সেনাবাহিনী আছে, এটা হলো কি আমার সেনাবাহিনী আছে, এটা হলো প্রচলিত নিরাপত্তা, এটাই হলো কনভেনশনাল সিকিউরিটি। আমার প্রচুর গোলা বারুদ আছে, এটা হলো প্রচলিত নিরাপত্তা। আমার প্রচুর ড্রোন আছে, এটা কি প্রচলিত নিরাপত্তা। আমার প্রশিক্ষণ আছে, মানে সামরিক প্রশিক্ষণ আছে, এই সামরিক প্রশিক্ষণ এটা হলো কি প্রচলিত নিরাপত্তা। ক্লিয়ার? মানে প্রচলিত নিরাপত্তা মানে হলো যে মিলিটারি সিকিউরিটি বোঝাবে, সামরিক ইস্যুগুলো বোঝাবে, এখানে অন্য কিছু আসবেই না। এবং মনে রাখবেন, যার যত এই মিলিটারি সিকিউরিটি থাকবে সে তত হার্ড পাওয়ারফুল। এখন যদি বলা হয় হার্ড পাওয়ার কি, দ্যাট ইজ মিলিটারি পাওয়ার। যদি বলা হয় যে একটা দেশের হার্ড পাওয়ার বলতে কি বোঝায়, মিলিটারি পাওয়ার। একটা দেশের কনভেনশনাল সিকিউরিটি বলতে কি বোঝায়, প্রচলিত নিরাপত্তা বা সামরিক শক্তি। অর্থাৎ মিলিটারি সিকিউরিটি বা সামরিক নিরাপত্তাটাই হলো কি একটা দেশের প্রচলিত নিরাপত্তা। সবকিছু সামরিক ইস্যুস, তার প্রচুর জাহাজ আছে, তার প্রশিক্ষণ আছে, তার মধ্যে কৌশলগত বিদ্যা আছে, যে যুদ্ধ কিভাবে জয়লাভ করে যুদ্ধবিদ্যা আছে, রণকৌশল সম্পর্কে ধারণা আছে, এটা সম্পূর্ণ হলো প্রচলিত নিরাপত্তা। এখন অপ্রচলিত নিরাপত্তা কি? নন মিলিটারি সিকিউরিটি, মানে অসামরিক যত বিষয়গুলো আছে। যেমন এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আবার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। যেমন একটা ক্রাইটেরিয়া হলো জিওগ্রাফিক্যাল সিকিউরিটি। তো জিওগ্রাফিক্যাল কি, একটা দেশে ভৌগোলিকভাবে যে কিছু নিরাপত্তা লাভ করে থাকে। যেমন ইরান পাহাড় বেষ্টিত দেশ, ও নিরাপদ থাকে, ও যে যাকে তাকে সে ধমকায়। এখন ইরান জানে যে তার কি আছে, জিওগ্রাফিক্যাল সিকিউরিটি আছে বা জিওগ্রাফিক্যাল স্ট্রেংথ আছে। এবং তার একটা দেশের ধরেন জিওগ্রাফিক্যাল সিকিউরিটিগুলো কি কি, একটা দেশের আয়তন যখন বড় হয় তখন কিন্তু তার সিকিউরিটিটা বাড়ে, আয়তন ছোট হলে তার কিন্তু জিওগ্রাফিক্যাল শক্তি বা পাওয়ার এটা কিন্তু কম থাকে। একটা দেশের আকৃতি নির্ভর করে একটা দেশের শক্তিকে। যেমন আকৃতি কি, যেমন দেখেন আপনি আকৃতি বললে চিলির আকৃতি আর হলো সুইজারল্যান্ডের আকৃতি কিন্তু এক না। চিলি একটা লম্বা দেশ, কিন্তু সেখানে কি তার হিউজ পরিমাণ সে কি
মেরিন সিকিউরিটি অর্জন করে, মেরিন মেরিন মানে মেরিন যেটাকে বলে মেরিন রিসোর্স, এটা সে উনি অর্জন করতে পারে। কিন্তু সুইজারল্যান্ড হলো একটা স্থলবেষ্টিত দেশ, ও কিন্তু সেটা অর্জন করতে পারে না। সো একটা দেশের আকৃতি এটা কিন্তু অবশ্যই কি তার আয়তনের সাথে যায়। সুইজারল্যান্ডটা 4 কোণাকার দেশ, আর অপরদিকে লম্বা সরু দেশকে চিলি। তার মানে আকৃতি একটা দেশের সিকিউরিটি বা পাওয়ারকে করে প্রভাবিত করে থাকে। 3 নম্বরে যেটা হতে জিওগ্রাফিক্যালের বিরুদ্ধে 3 নম্বরে যেটা, সেটা হলো ধরেন অবস্থান। একটা দেশের অবস্থানের উপর তার শক্তি নির্ভর করে। নিউজিল্যান্ড এমন একটা জায়গায় অবস্থান, সে কিন্তু ওখানে বসে মানে ওখানে সে খুবই সিকিউর থাকে, কারণ সে জানে যে তার ওখানে কেউ অ্যাটাক করতে যাবে না। কারণ নিউজিল্যান্ডে অ্যাটাক করতে হলে যে পরিমাণ শক্তি নিয়ে অ্যাটাক করতে হবে বা এনার্জি লস যাবে, সেই পরিমাণ ওখান থেকে অর্জন করে ফিরে আসতে তার বেশি এনার্জি লস হয়ে যাবে, কারণ সে অনেক দূরে অবস্থান। সো নিউজিল্যান্ড তার অবস্থানের দিক থেকে শক্তিশালী অবস্থানে থাকে। অপরদিকে আফগানিস্তান, সে কিন্তু অবস্থানগত কারণে সে কিন্তু একটা দুর্বল জায়গায় থাকে। নেপাল একটা দুর্বল জায়গায় থাকে। নেপালের প্রতিবেশী দেশ চায়না এবং ইন্ডিয়া। সো নেপাল কিন্তু এই অবস্থানের কারণে সে কিন্তু নিউজিল্যান্ডের মতো অতটা সিকিউর থাকে না। সো একটা দেশের অবস্থানে কিন্তু তার জিওগ্রাফিক্যাল স্ট্রেংথ এবং উইকনেসকে প্রকাশ করে থাকে। তারপরে হলো 4 নম্বরে যদি বলেন একটা রাষ্ট্রের আয়তন বস্তি আকৃতি অবস্থান, 4 নম্বরে যদি বলি সেটা হলো আপনার রিসোর্স। একটা দেশের হলো মনে করেন সম্পদ এবং তার কত ন্যাচারাল রিসোর্সেস আছে। ন্যাচারাল রিসোর্সেস এটা কিন্তু মানে সব দেশে থাকবে না। আপনি ইচ্ছা করলে সব দেশ থেকে আপনি এখানে করতে পারবেন না। যেমন আপনি ভুটানে আপনি বলতে পারেন যে তেল গ্যাস নাই তার, কিন্তু তার কিন্তু বিদ্যুৎ আছে, কারণ তার ওখানে কি জলবিদ্যুৎ, তার ওখানে সে খুবই মানে যেটাকে বলে আপনার মানে সে হলো উজানে অবস্থিত। সে প্রত্যেকটা নদীর উৎস, মানে নদীর উৎসগুলো তার ওখান থেকে আসে, সে ওখান থেকে কিন্তু জলবিদ্যুৎ তৈরি করতে পারে। সে হয়তোবা আপনার কি পারে না ইলেকট্রিসিটি জেনারেট, মানে সে হয়তোবা আপনার তেল গ্যাস পায় না, কিন্তু সে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। সো প্রত্যেকটা দেশের একটা স্ট্রেংথ বা উইকনেস থাকে, এবং সেটা হলো ন্যাশনাল রিসোর্সের উপর নির্ভর করে। আর কাজাকস্তানের একটা দেশ আছে, তার কোনো রিসোর্স নাই, সে কিন্তু বিগেস্ট ন্যাশন ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, বাট সে কিন্তু কি নাই, তার কিন্তু কোনো, সে কেউ ধমকও দেয় না, কারো ধমক খায়ও না, এবং কাজাকস্তান কিন্তু তার মতো পড়ে থাকে। সে কিন্তু কখনো শুনলো যে কাজাকস্তান কেউ ধমক দিয়েছে, ধমক দিয়ে এটা করে ফেলছে, সেটা না। সে পৃথিবী কিন্তু সবচেয়ে বৃহৎ মুসলিম দেশ আয়তনে, কিন্তু তার জিওগ্রাফিক্যাল যেটা আছে, তার ন্যাচারাল রিসোর্স নাই, তার কোনো অবস্থান নাই। সে একটা কি মানে ল্যান্ড বাউন্ডারির একটা দেশ, সেখানে কিন্তু তার সমুদ্র নাই, তার আর কিছু ওখানে না থাকলে তার কিছু থাকবে না। এখন কাজাকস্তানে কি করে, সবাই ওখানে গিয়ে মিলিটারি ঘাঁটি স্থাপন করে, এবং সে ওখানে মিলিটারি ঘাঁটির জন্য সে ভাড়া দেয়। কাজাকস্তান এমন একটা দেশ যেখানে চায়নার ঘাঁটি আছে, রাশিয়ার ঘাঁটি আছে, ইন্ডিয়ার ঘাঁটি আছে। আচ্ছা, কাজাকস্তানে সবার ঘাঁটি কিন্তু ওখানে দিয়ে থাকে। এবার দেখেন রিসোর্সের ব্যাপার, যে জিওগ্রাফিক্যাল রিসোর্স এটা। তারপরে হলো আপনি জিওগ্রাফি যেটা আপনার এখানে ফুড সিকিউরিটি, এটা একটা রাষ্ট্রের হলো জিওগ্রাফিক্যাল সিকিউরিটি, ভৌগোলিক একটা শক্তি, ভৌগোলিক শক্তি। তারপরে এখানে দেখেন এই যে ফুড, এটা তার ফুড সিকিউরিটি, জিওগ্রাফিক্যাল সিকিউরিটি। তার প্রচুর কাঁচামাল, এখানে তার প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস বা কাঁচামাল, শিল্পের কাঁচামাল থাকে। এটা তার একটা কি জিওগ্রাফিক্যাল শক্তি, ভৌগোলিক শক্তি। শিল্পের কাঁচামাল থাকে, যেমন আপনি দেখেন শিল্পের কাঁচামাল সব দেশে কিন্তু থাকে না। যেমন আপনি আফ্রিকার দেশগুলো কিন্তু শিল্পের কাঁচামাল নাই, এবং এই দেশের সম্পদগুলো কিন্তু ওই উত্তরের দেশ যেটা হলো উপনিবেশিক শক্তিগুলো অনেক আগেই পাচার করে নিয়ে গেছে। তাদের কিন্তু এখন সম্পদ নাই, তাদের এখন কিন্তু র মেটেরিয়ালস নাই, এই জন্য তারা গরিব। যাদের র মেটেরিয়ালস আছে, কাঁচামাল আছে, তারা কিন্তু খুব বেশি উন্নত হয়। সো এইটা হলো জিওগ্রাফিক্যাল অপরিচিত নিরাপত্তার মধ্যে। দেখেন অপরিচিত নিরাপত্তা একটা সিকিউরিটি হলো এনভায়রনমেন্টাল সিকিউরিটি। এনভায়রনমেন্টাল সিকিউরিটি, এনভায়রনমেন্টাল সিকিউরিটি এটা কিন্তু একটা দেশের অপরিচিত নিরাপত্তা। এনভায়রনমেন্টাল সিকিউরিটি কি, যেমন দেখেন আপনার কানাডা এমন একটা দেশে, এমন একটা অঞ্চলে অবস্থিত, তার কিন্তু প্যারা নিতে হয় না, কারণ তার হিউজ ল্যান্ড, এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কিন্তু কানাডা খুব লাভবান হয়, কারণ এখানে তার বরফগুলো গলে যায়, প্রচুর দ্বীপ জাগে। এবং কানাডা কিন্তু এখন মোর দ্যান 30,000 এখানে দ্বীপ, যেখানে কানাডার দ্বীপ এখন কিন্তু তারা সেকেন্ড হাইস্ট হলো তাদের ওখানে আইল্যান্ড বেশি। এখন হচ্ছে যে এনভায়রনমেন্টাল সিকিউরিটি, এটা কিন্তু একটা দেশের, যেমন মালদ্বীপ কিন্তু কি করতেছে, পক্ষান্তরে তারা কিন্তু ডুবে যাচ্ছে, এবং তারা সমুদ্রের নিচে কি করছে, সমুদ্রের নিচে তারা
মন্ত্রিসভার বৈঠক করছে। কিরিবাতিতে কি করলো, সে কিন্তু এবছর সমুদ্র থেকে সে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেছে। সো এখানে বিষয়গুলো হলো যে এনভায়রনমেন্টাল সিকিউরিটি যার থাকবে সে কিন্তু এখানে এগিয়ে যাবে, এবং এটা একটা দেশের কি মানে একটা দেশের মানে নন মিলিটারি সিকিউরিটি, এনভায়রনমেন্টাল সিকিউরিটি। এরপর হলো তার একটা হিউম্যান সিকিউরিটি, এটি হলো মানব নিরাপত্তা। হিউম্যান সিকিউরিটি কি দেখেন, হিউম্যান সিকিউরিটি হলো যে আমার এখানে হিউম্যান সিকিউরিটি হলো যে মানব নিরাপত্তা হলো যে আমার এখানে মানুষগুলো শিক্ষিত, এডুকেশন একটা দেশের হিউম্যান সিকিউরিটি, মানুষগুলো শিক্ষিত। যেমন একটু আগে বললাম ইমানুয়েল কান্ট বলছে কি, ডেমোক্রেটিক কান্ট্রির সাথে যুদ্ধ করবে না, আর শিক্ষিত মানুষের সাথে ঝগড়া করবে না। সবাই শিক্ষিত হয়ে গেলে সবাই দেশের জন্য কাজ করবে। সবাই শিক্ষিত হয়ে গেলে দেশের মেধা সম্পদ বের হবে, মানব সম্পদ বেড়ে যাবে, এবং এর ফলে দেশটা উন্নত হবে। এডুকেশন। নাম্বার 2 যদি বলেন, একটা দেশের ইকোনমি, মানুষের যখন অর্থনৈতিক শক্তি ভালো থাকবে তখন কিন্তু তার অন্য কিছু আদার্স অর্জন হয়ে যাবে। এই যে একজন আমাকে বলছিল যে বাংলাদেশের মানে উনি বলছেন যে ইউরোপ আমেরিকার কান্ট্রিতে রাস্তাঘাটে খুব পরিষ্কার থাকে, তো বাংলাদেশের রাস্তাঘাট পরিষ্কার থাকে না, পরিচ্ছন্ন না। যেমন একটা মানুষ আমরা নিজেরাই ইচ্ছা করলে পারি, কিন্তু এটা আমরা করি না। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে ইউরোপ আমেরিকা তারা তো ভাই 100% শিক্ষিত। 100% শিক্ষিত কেন? তার 100% শিক্ষিত করার জন্য টাকা তার কাছে ছিল, সম্পদ ছিল। বাংলাদেশের মানুষ যেখানে আপনার দিনে আয় না দিনে খায়, অধিকাংশ মানুষ, সে কেমনে তার বাচ্চাকে স্কুলে দিবে? সে তো 8 বছরে তার বাচ্চাকে স্কুলে দিবে না বেতন দিয়ে, কারণ সে চিন্তা করবে যে ও যাক হোটেলে কাজ করুক, বয়ের কাজ করুক, ও মাসে সে 1200 টাকা বেতন পাক, ওইটা আমাকে দেখ, আমি খাই, ও ওখানে খাক, ওখানে কাজ করুক। তারপরে ওরা এডুকেশনে ওখানে ইনভেস্ট করবে না, কারণ সে তো নিজেই খাইতে পারে না, সে তার সন্তানকে কিভাবে স্কুলে পাঠাবে। সো এখানে আমরা ইকোনমিকভাবে উইকনেস থাকার কারণে আমার বাচ্চাটাকে আমি স্কুলে দিই না, আমি শিক্ষিত করি না। শিক্ষিত না করার ফলে কি হয়, আমার এখানে রাস্তাঘাটে আমি চললে ও কিন্তু রাস্তার বিহেভিয়ারগুলো জানে না, ও কিন্তু বিহেভিয়ারগুলো জানে না, ও ফেসবুকের বিহেভিয়ারগুলো জানে না। ফেসবুক ইউজ করে খালি ও শেয়ার করে, কমেন্ট করতে পারে না, বাট শেয়ার করে। আপনি দেখবেন অনেক ভিডিও বাংলাদেশে শেয়ার হয় কিন্তু কমেন্ট হয় না, কারণ কমেন্ট হচ্ছে শেয়ার বেশি, বিকজ এখানে যে কমেন্ট করতে না পারে সেও কিন্তু ভিডিও শেয়ার করে থাকে। তো বিষয়টা হলো এরকমের যে যদি ইকোনমিক সিকিউরিটি কারো থাকে তাহলে অটোমেটিক্যালি সে কি হয়, সে এডুকেটেড হয়, সে আবার এডুকেটেড হয়ে আবার সে ইকোনমি অর্জন করে, আবার সে হয়। আপনি দেখবেন আপনাদের আশেপাশে দেখবেন যেই ফ্যামিলিতে শিক্ষা আছে, দেখবেন যে ওই ফ্যামিলি দেখবেন যে একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। দেখবেন যে তার সন্তানেরা আবার 2 ভাই, এক ভাই যদি শিক্ষিত থাকে এবং সে যদি টাকা পয়সা থাকে, সে কিন্তু আবার তার প্রজন্ম শিক্ষিত হয়ে যায়। আবার এখানে টাকা পয়সা না থাকে, শিক্ষিত হয় না। বেসিক্যালি ইকোনমিক সিকিউরিটি এটা মানব নিরাপত্তাকে প্রভাবিত করে। নাম্বার 3 যেটা এখানে হলো যে আপনার ডিপ্লোম্যাটিক নলেজ, এটা একটা দেশের মানব নিরাপত্তা। ডিপ্লোম্যাটিক নলেজ, কূটনৈতিক দক্ষতা তো সবার থাকে না, কূটনৈতিক জ্ঞান সবার থাকে না, যার থাকবে সেই দেশের মানব নিরাপত্তা বেশি থাকবে। তারপরে হলো নাম্বার 4, যেমন নাম্বার 4 হলো আপনার জনগণের ঐক্য, মানে ইউনিটি। এই ইউনিটি একটা দেশের হিউম্যান সিকিউরিটি, ইউনিটি, ঐক্য। তার দেশের মধ্যে কোনো ডিক্লাইনিং নাই, সমাজের মধ্যে কোনো সমস্যা নাই, তার মধ্যে মানে ইউনিটি আছে, ঐক্য আছে। ওই দেশের যেমন স্বাস্থ্যগত নিরাপত্তা আছে, স্বাস্থ্যগত বিষয়, হেলথ সিকিউরিটি, এটা একটা দেশের হিউম্যান সিকিউরিটি। তাহলে মানব নিরাপত্তা মানে এটা হলো এক ধরনের অপ্রচলিত নিরাপত্তা। তাহলে মানব নিরাপত্তা, অপ্রচলিত নিরাপত্তা, এই অপ্রচলিত নিরাপত্তাগুলো হলো এডুকেশন, ইকোনমি, ডিপ্লোম্যাটিক নলেজ, ইউনিটি, হেলথ। তারপরে আপনি বলতে পারেন যে নর্মস, বিহেভিয়ার, কালচার, এগুলো সব হলো মানব নিরাপত্তার অন্তর্ভুক্ত। আপনি দেখেন আপনার কিছু নাই, আপনার মনে করেন আপনার মিলিটারি নাই, আপনি এনভায়রনমেন্টাল ভাবে উইক, কিন্তু আপনার কি আছে, আপনার মধ্যে একটা ইথিক্স আছে। এই ইথিক্স হলো আপনার একটা দেশের মানব নিরাপত্তার বা মানব শক্তি, ইথিক্স আছে। আপনি এটা জানেন যে আমি যদি সুইজারল্যান্ডে যাই, সুইজারল্যান্ডের মানুষ আমাকে অন্ততপক্ষে অবৈধভাবে হত্যা করবে না। তার মানে এই ইথিক্স থেকে কিন্তু আপনি সুইজারল্যান্ড কিন্তু এগিয়ে যাবে। সুইজারল্যান্ড এটা প্রমাণ করছে, তার কিন্তু মিলিটারি দরকার নাই, তার পুলিশও ছিল না, এখন পুলিশ আছে।
কিন্তু সে কিন্তু সুইজারল্যান্ডের জেনেভা বা সুইজারল্যান্ডকে বলা হয় সম্মেলনের শহর জেনেভাকে, এবং পৃথিবীর অনেকগুলো অর্গান ওখানে, এবং সুইজারল্যান্ডকে বলা হয় নিরপেক্ষ রাষ্ট্র বলা হতো। 2002 সালের আগে যেই দেশটার মধ্যে জাতিসংঘের অরিজিন বলা যায়, জাতিসংঘের মানে ইউরোপিয়ান কার্যালয় জেনেভা, সেই দেশটা 2002 সালের আগে জাতিসংঘের সদস্যপদ লাভ করে নাই। কিন্তু সে তার ইথিক্স দিয়ে সে কিন্তু পৃথিবীতে যে একটা নিউট্রাল স্টেট, এটা কিন্তু সে প্রতিষ্ঠা করতে পারছে, এবং এটা তার একটা হিউম্যান পাওয়ার, এবং এটাই তার হিউম্যান সিকিউরিটিকে ইভলভ করে। সো ইথিক্স এটাও এক অন কাইন্ড অফ কি মানব নিরাপত্তার অংশ। আমি ক্লিয়ার? এম আই ক্লিয়ার? আপনি ক্লাস বুঝতেছেন ভাই? প্লিজ এভাবে দেখিয়ে, অপরচুনিটি নিরাপত্তা দেখিয়ে তারপর হিউম্যান সিকিউরিটি আলোচনা করলে বেশি ভালো হবে। আপনারা কি বুঝতেছেন? আমাদের অনেক কম। আল্লাহ আল্লাহ রে, প্রাইভেট ব্যাচই তো 800। অনেকে জানে না, কারণ সাধারণত ক্লাস থাকে রবি মঙ্গল বৃহস্পতি, তো আজকে তো হচ্ছে সোমবার, না শনি সোম বুধ থাকে, আজ তো মঙ্গলবার, এই জন্য অনেকে থাকে না, চলে যায়। ওকে, এরপরে দেখেন 38 বিসিএস এর একটা কোশ্চেন আছে। আপনার না থাকলে ক্লাস করবো কিভাবে? আল্লাহ রে, 11টা বেজে গেছে, 11টা বেজে যাচ্ছে। একটা টপিক করতে গেলে একটু বেশি আলোচনা করলেই সময় চলে যায়। হ্যাঁ, হিউম্যান সিকিউরিটি সফটওয়্যার, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সফটওয়্যারটা হলো হিউম্যান সিকিউরিটি। নাম্বার 4, গ্লোবাল কমন্স বা বৈশ্বিক সম্পদ কি? বৈশ্বিক সম্পদ, বৈশ্বিক সম্পদ বৈশ্বিক সম্পদ হলো কোনটা? সেটা হলো যে সব মানুষের অংশগ্রহণ, অংশীদার, সব মানুষের অংশগ্রহণ, অংশীদার, সব মানুষের ব্যবহার, সব মানুষের ব্যবহার হয় এমন সম্পদ, এটাই হলো বৈশ্বিক সম্পদ। যেমন দেখেন আপনার বায়ুমণ্ডল, এটা সব মানুষের জন্য। তার মানে বায়ুমণ্ডল মানে কি? ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কি আমাদের পৃথিবীর জন্য একটা সম্পদ। তারপরে দেখেন নবমণ্ডল, মহাকাশ, এটা আমাদের একটা সম্পদ। তারপরে হলো সমুদ্র, এটা সম্পদ, বৈশ্বিক সম্পদ। কিন্তু আমার মনে হয় এখন পরীক্ষা আসবে যে ডিজিটাল কমন্স। হোয়াট ইজ ডিজিটাল কমন্স? দেখেন, আমার মনে হয় পরীক্ষা আসতে পারে এটা, ইনশাল্লাহ এটা আসতে পারে। আমার কিন্তু প্রেডিকশন কিন্তু খুব ভালো, জানেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, যে প্রেডিকশন যা করি কেমন জানি হয়ে যায়। কেউ বলতেছে কি যে আপনি কি লেগে কইলেন যে এটা 110-এ টিকাবে, আপনি কইতেন 105-এ টিকাবে, তাহলেই তো হয়ে যেত। অনেকে এটা কইতেন, আল্লাহ মাফ করবে, আস্তাগফিরুল্লাহ। এটা হলো যে প্রেডিকশন গুলো আসলে হয় কেন যেন। আমি একটা কোশ্চেন দেখছিলাম, সেটা হলো অস্কারের অপর নাম একাডেমিক। হ্যাঁ, অস্কারের নাম হলো একাডেমিক, মানে একাডেমিক অ্যাওয়ার্ড। তো আমি চিন্তা করলাম যে এই অস্কার যে একাডেমিক অ্যাওয়ার্ড, এটা তো অনেকেই জানে না। পরীক্ষার সাথে এটাই আসা উচিত 2011 সালে। এবং ওই বছর আমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বলছিলাম যে অস্কার একাডেমিক অ্যাওয়ার্ড, এটা একটু মনে রাখেন, দেখবেন পরীক্ষা আসলে কিন্তু এগুলো থেকে আসতে পারে, এবং এটা কিন্তু আসছে। আমি একবার 2010-11 শিক্ষাবর্ষে, যারা আমার ওই সময় ছাত্র ছিলেন, হয়তো এখন আছেন আপনারা,
আমি তখন ইউসিসি কোচিংয়ে পড়াই, এখন তো আইকন প্লাস, পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাডমিশন কোচিং। তো তখন আমি বলছিলাম ক্লাসে কি জানেন, আমি বলছিলাম যে 3 মিনিট বা 2 মিনিট বক্তব্য রাখছি। আমি বলছিলাম দেখেন এবছর অলিম্পিক হলো, অলিম্পিক 10 সালে বিশ্বকাপ ফুটবল হলো, তো এটা গুরুত্বপূর্ণ, এটা দেখেন। বিশ্বকাপ ফুটবলও গুরুত্বপূর্ণ, তারপর অপরদিকে হলো আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট হবে, আবার বাংলা বর্ষ হয়েছে, তারপরে হলো যে জনসংখ্যা নীতি ঘোষণা করছে, শিশুদের বয়স 18 বছর, 0 থেকে 18 বছর, আবার আগামী বছর আদমশুমারি হবে। আমি এরকমের কয়েকটা বছর প্রত্যেকটা পরীক্ষা আসছে, বিশ্বাস করেন। পরীক্ষা আসছে 10 সালের বিশ্বকাপ থেকে প্রশ্ন আসছে, 11 সালের বিশ্বকাপে কোন দেশ আয়োজক নয়, পাকিস্তান, এটা আসছে। তারপর বাংলা ওয়াশ আসছে যে ইয়ারা হারাইছে। মানে আমি 27 অক্টোবর আমি ক্লাসে বসি, আর 29 অক্টোবর ভর্তি পরীক্ষা ছিল। আমি 27 অক্টোবর 26 অক্টোবর মানে 2 দিন আগে বা 3 দিন আগে এরকমের আমি সামনে বসি, এবং প্রত্যেকটা কথা যে আদমশুমারি 11 সালে আদমশুমারির তারিখটা চলে আসছিল। এরপরে ইসে আসছিল যে বাংলা ওয়াশ আসছিল, তারপরে 11 সালের বিশ্বকাপ, 10 সালের বিশ্বকাপ ফুটবল, এই মানে সো ডিজিটাল কমন্স কি আপনি দেখেন, আজকের ফেসবুক বলেন না, এটা কিন্তু একটা ডিজিটাল কমন্স, এটা কিন্তু একটা ডিজিটাল কমন্স, প্রত্যেকটা মানুষের একটা সম্পদ হয়ে গেছে। আজকে টেলিকমিউনিকেশন, এটা একটা মানুষের ডিজিটাল কমন্স। মাইক্রোসফটের উইন্ডোজ, এটা ডিজিটাল কমন্স। আপনি উইন্ডোজ ছাড়া চলতে পারবেন? নেভার। সাবমেরিন কেবল, এটা ডিজিটাল কমন্স। সো এইগুলো কিন্তু এখন পরীক্ষায় হয়তোবা দিলেও দিতে পারে। সো কি বলতে পারি ডিজিটাল কমন্স? ফেসবুক বলতে পারি, কি ইন্টারনেট বলতে পারি, কি আমি এফবি, ইন্টারনেট, তারপরে হলো আপনার মাইক্রোসফট বা এমএস ওয়ার্ড বলি, তারপরে বলতে পারি আমি উইন্ডোজ, ইউটিউব, সাবমেরিন কেবল। সাবমেরিন বললে কিন্তু আবার সেটা আবার হয়ে যাবে ওই যে মিলিটারি সিকিউরিটির মধ্যে। সাবমেরিন কেবল, মানব নিরাপত্তা, অর্থাৎ ডিজিটাল কমন্স হলো এগুলো। চারটা গেল। 38তমতে পরের প্রশ্ন হলো 38তমতে প্রশ্ন হলো অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি। আপনারা কমে যাচ্ছেন, অনেক কমে যাচ্ছেন। ওকে, তাহলে আপনাদের সাথে আগামীকালকে 9টায় আবার ক্লাস। আগামীকালকে 9টায় ক্লাস, ইনশাল্লাহ আমরা লং ক্লাস নেবো আগামীকালকে। তো আগামীকালকে আসি আবার ইনশাল্লাহ। আজকে তাহলে এ পর্যন্তই থাকো নাকি? ওকে, আল্লাহ হাফেজ। আর আপনাদের বন্ধু বান্ধব ভর্তি হলে পাঠাই দিয়েন, ভর্তি করাই ফেলান, দুময়ে পড়াই, ভর্তি হোক, দুময়ে পড়াই। আল্লাহ হাফেজ।